জঙ্কুক ভাইয়ের এত কঠিন কথাগুলো তোর মাথার 3 হাত উপর দিয়ে গেল। কিছু বুঝতে পারলো না সে। এখন যে সময়টা কাটাচ্ছিস সে সময় আর কখনো আসবে না। আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। জঙ্কুক ভাই। হুম। এই হু শব্দটা যেন এক আকাশ সম ভালোবাসা, আবেগ, অনুভূতি মিশে আছে। মোহগর মেশানো হু শোনার জন্য তোর আমৃত্যু জঙ্কুক ভাইকে ডাকতে ইচ্ছে হচ্ছে। তাই সারা জীবন জঙ্কুক ভাইয়ের কানের কাছে জ্ঞান জ্ঞান করবে। জঙ্কুক ভাই প্রতি উত্তরে শুধু হু বললেই হবে। এসব ভেবেই অষ্টাদশী ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। জঙ্কুক পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবি? জঙ্কুক ভাই, আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ। কথাটা বলেই তে নিজের 2 গালে হাত রাখে, যদি জঙ্কুক ভাই থাপ্পড় মারে এই ভয়ে। জঙ্কুক ধমক দিতে গিয়েও দিল না। কেন? আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না। কথাটা বলে দু চোখ বন্ধ করে কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে ধরল তে। জঙ্কুক প্রশস্ত নেত্রে চাইলে অষ্টাদশীর দিকে। তের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু অষ্টাদশী চোখ বন্ধ থাকায় শব্দহীন সে হাসি দেখতে পেল না। আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আমার খাওয়া শেষ হওয়ার আগে তোকে যেন খাবার টেবিলে দেখি। এই বলে করিডোরের দিকে পা বাড়ায় জঙ্কুক। তে পেছন থেকে কোমল কণ্ঠে আবার ডাকলো, জঙ্কুক ভাই। হুম। বললেন না তো তাড়াতাড়ি আসবেন কিনা? আসতে পারি যদি তুই আমার কথা মানিস। আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে। জঙ্কুক ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবে এতে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে হাসি মুখে এসে বসলো জঙ্কুক ভাইয়ের বিপরীতে। একবার দেখলো জঙ্কুক ভাইকে, ততক্ষণে জঙ্কুক ভাইয়ের খাওয়া শেষের দিকে। তাই খাওয়া শুরু করতে করতে জঙ্কুক ভাই খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। তাই এক মুহূর্ত তাকিয়ে রইল জঙ্কুক ভাইয়ের দিকে, তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো। খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে জঙ্কুক ভাইয়ের কথা ভাবছে। তে মনে মনে নিজেকে প্রশ্ন করছে, আবার সেই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে। সবশেষে সব প্রশ্নের একটাই উত্তর পেল। জঙ্কুক ভাই চায় আমি ভালোভাবে পড়াশোনা করি, তার মানে এতেই জঙ্কুক ভাই খুশি হবেন। আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব, তারপর দেখব জঙ্কুক ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কিনা। তে কিছুক্ষণ শুয়ে থেকে উঠে পড়তে বসলো। জঙ্কুক ভাই কি সব ধ্বংসের কথা বলল। এসব কঠিন কথা যেন আর শুনতে না হয়, তাই সবকিছু ঠিক সময় মতো করছে তে। এদিকে সুগাদের এমপি দলীয় প্রতীকে মনোনীত হয়েছে। সুগা সহ আরো অনেকে মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে। এক পর্যায়ে এমপিদের বাড়িতে গেল সবাই। এমপির মেয়ে হাসি মুখে সুগার সামনে এসে দাঁড়ালো। মেয়েটাকে দেখে সুগা কিছুটা ঘাবড়ে গেছে। গত রাতে জঙ্কুক বুঝিয়ে গেল, তারপরও যদি এই মেয়ে পাগলামি করে আর সেটা যদি একবার এমপির নজরে পড়ে তাহলে তো সুগা শেষ। কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, বলবো। কি বলবেন? সরি ভাইয়া, আমি আপনাকে অনেক জ্বালিয়েছি। আপনি এতবার করে বলেছেন জঙ্কুক ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। গতকাল জঙ্কুক ভাইয়াও বলে গেছে ওনার জীবনে অন্য কেউ আছে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিনও ওনার কথা জিজ্ঞাসা করে আপনাকে বিরক্ত করব না। আপনি অনেক ভালো। আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আব্বু এমপি হতে পারে। বাহ ভাইয়া, তোমার 2 মিনিটের কথায় আমার 15 দিনের সমস্যার সমাধান করে দিলে। ইউ আর গ্রেট ব্রো। তুমি যে বুঝতে পারছো এতেই খুশি। এইটুকু বলে সুগা চলে গেল। বর্ষাকাল শুরু হয়ে গেছে। আজ বিকাল থেকেই আকাশে মেঘের গর্জন। গর্জনের শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না তের, তাই বেলকনিতে দাঁড়িয়ে আছে। গোধূলি বেলায় টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে। তে বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার মানুষের ছোটাছুটি দেখছে। বেলকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে তে। বৃষ্টির ফোঁটার স্পর্শে তার সমস্ত অনুভূতিরা যেন অবশ হয়ে যাচ্ছে। হাত বৃষ্টিতে রেখে কল্পনার জগতে বিচরণ করছে তে। বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোঁটা তার চোখে মুখে পড়তে হুঁশ ফিরে আসলো। সাথে সাথে বেলকনি থেকে রুমে চলে গেল। টাওয়াল দিয়ে হাত মুখ মুছে মোবাইলে ডাটা অন করে ফেসবুকে ঢুকতেই সামনে আসলো জঙ্কুক ভাইয়ের পোস্ট। অফিসের বেলকনি থেকে তোলা হাতের ছবি। ফোঁটায় ফোঁটায় বৃষ্টির পানি জমে আছে হাতে। সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশনও দিয়েছে। তে মনোযোগ দিয়ে ছবিটা দেখছে। অনুভূতিরা যেন নাড়াচাড়া দিয়ে উঠছে মনের ভেতর। জঙ্কুক ভাইয়া বৃষ্টিতে হাত ভিজিয়েছে, তার মানে জঙ্কুক ভাইয়েরও বৃষ্টি ভালো লাগে। সন্ধ্যার পর ঘন্টা দুয়েক পড়াশোনা করলো তে। বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছেন সে বৃষ্টির শুরুর দিকে। গাড়িতে চলাচল করায় বৃষ্টি ছুঁতেই পারেনি ওনাদের। তে খাবার খেতে এসে দেখে জঙ্কুক এখনো ফিরেনি, বাকি সবাই আছে। তে খাবার টেবিলে পা বাড়াতেই দেখতে পায় কাকবাজা হয়ে ফিরেছে জঙ্কুক। মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা। জঙ্কুকের এই অবস্থা দেখে সুবিন বলল, কি ব্যাপার জঙ্কুক বাবা, এই বৃষ্টির মধ্যে আইতা গেলা কেরে? বৃষ্টি কমলে এরপরে আইতা? জঙ্কুক চুল ঝাড়তে ঝাড়তে বলল, অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না। তুই কি এখনই খাবি নাকি পরে খাবি বাবা? জঙ্কুক সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, 5 মিনিটে আসছি। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে নামলো জঙ্কুক। ততক্ষণে সবিনার নামজন খেয়ে চলে গেছে। সুগারও খাওয়া প্রায় শেষের দিকে। জঙ্কুক চেয়ার টেনে বসতে নিলে তার নজর পড়ে জঙ্কুক ভাইয়ের দিকে। এই প্রথমবার জঙ্কুক ভাই শর্ট হাতার টি শার্ট পরেছে, তাও আবার সাদা কালো বাদে। তে একটা মুচকি হাসি দিল। জঙ্কুক চেয়ারে বসে সুগাকে বলল, কংগ্রাচুলেশন সুগা, বেস্ট অফ লাক।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওই বিষয়টা কি সমাধান হয়েছে? জি ভাইয়া, আমার কাছে মাফ চেয়েছে। তে এতক্ষণ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল। সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? জঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, সুগাদের নেতা দলীয় মনোনয়ন পেয়েছে। তে এবার খুশি মনে ভাইকে অভিনন্দন জানায়, সাথে সকিনার বান্টুও জানায়। ভাইয়া আমাদের ট্রিট দিবা না? কি ট্রিট চাস বল? এখন কোনো ট্রিট লাগবে না, জিতলে পরে বড় ট্রিট খাবো। ঠিক আছে, আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদেরকে নুডলস ট্রিট দেবো রাত 10টায়। তুমি রান্না করবা ভাইয়া? হ্যাঁ, আমি রান্না করব, সাথে ভাইয়াও থাকবে। ইস, তুই ট্রিট দিবি, আমি কেন তোকে হেল্প করব? আনন্দ যেমন তুই করেছিস, এখন কষ্টটাও তোকেই করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমিই করব। তোমাদের আমার রুমে দাওয়াত রইলো রাত 10টায়। তে সকিনা আর বান্টু একসাথে বলে উঠলো, ইয়াহু! লা লা লা! এই থাম থাম, চুপ কর। বড় আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দিবে। তখনই সাথে সাথে তিনজনই থেমে গেল। সুগা খাওয়া দাওয়া শেষ করে উঠে চলে গেল। তে খাচ্ছে, সাথে জঙ্কুক ভাইকেও একটু পর পর দেখছে। কয়েকবার দেখার পর হঠাৎ জঙ্কুক চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। তে তখনও শান্ত চোখে তাকিয়ে আছে। তের চাউনি দেখে জঙ্কুক কপাল কুঁচকালো, কিন্তু তের সেদিকে নজর নেই। সকিনার বান্টু খাচ্ছে, তাই জঙ্কুক কোনো কথা না বলে টানা 2 থেকে 3 বার ব্রু নাচালো। তে লাজুক হেসে মাথা নিচু করে বাকি খাবারটা শেষ করলো। রাত 10টার পর সুগার রুমে হাজির হলো তে। বিছানার উপর বসে আছে সকিনার বান্টু। তে রুমে ঢুকতেই যাবে, তখনই সুগা বলে, বনু, বসার আগে ভাইয়াকে একটু ডেকে আসবি প্লিজ। আর হ্যাঁ, জোরে রাখিস না, আব্বুর কানে গেলে খবর আছে আমার। তে গুটি গুটি পায়ে এগিয়ে গেল জঙ্কুক ভাইয়ের রুমের দিকে। দরজা খোলাই ছিল। তে দরজা থেকে উকি দিল ভিতরে, কিন্তু রুমে কেউ নেই। ধীরে পায়ে ভিতরে ঢুকে ব্যালকনির দিকে পা বাড়ালো তে। জঙ্কুক ভাই গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশের পানে। বৃষ্টি কম, তবে আকাশে মেঘের গর্জন হচ্ছে, আর কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। তের খুব ইচ্ছে করছে জঙ্কুক ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবে, তাই চুপচাপ জঙ্কুক ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে। একটু পর পর বিদ্যুৎ চমকানো দেখে আঁতকে উঠছে তে। দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন, রাতের বেলা বৃষ্টি হলে তে কখনো বেলকনিতে আসে না। আজ সাহস করে রাত 10টায় জঙ্কুক ভাইয়ের পাশে তো দাঁড়িয়েছে, কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে অষ্টাদশীর। মনে জোর নেই, তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তে জঙ্কুক ভাইয়ের দিকে তাকালো, কিন্তু জঙ্কুক ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না। তে মনে মনে বলছে, জঙ্কুক ভাইয়ের কি সব দিকেই চোখ আছে? ভাইয়া ডাকতে বলেছে আপনাকে। তুই যা, আমি আসছি। তে রুমে ঢুকতে নিতেই ঠাটার শব্দ হয়, সাথে বিদ্যুৎ চলে যায়। সাথে সাথে তে চিৎকার দিয়ে ওঠে। জঙ্কুক 2 কদম এগিয়ে সহসা তের হাতে ঝাঁপড়ে ধরে। কি হয়েছে, ভয় পেয়েছিস? তুই ভেতরে ঢুক, আমি আছি, ভয় পাস না। তে 2 হাতে আঁকড়ে ধরল জঙ্কুক ভাইয়ের হাত। ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তের ভয়ার্ত মুখমণ্ডল, কপাল কুঁচকে চোখ বন্ধ করে রেখেছে। জঙ্কুক কোমল কণ্ঠে বলল, কিছু হয়নি, টাকা। তে আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকিয়ে দেখলো 2 হাতে খামচে ধরে আছে জঙ্কুক ভাইয়ের হাত। তৎক্ষণাৎ ছেড়ে দিল। এমন সময় বিদ্যুৎও চলে এসেছে। তে আর জঙ্কুক ভাইয়ের দিকে তাকালো না, ছুটে চলে আসলো সুগা ভাইয়ের রুমে এবং বিছানার এক কোণে মাথা নিচু করে বসে পড়লো। 1 মিনিটের মধ্যে জঙ্কুকও রুমে ঢুকলো। সুগা সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো। নুডলস, চা, বিস্কুট, সাথে মুড়ি মাখিয়েছে। বাহ, এত আয়োজন, সাব্বাস। খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবে না। সবাই খাওয়া শুরু করলো। তের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনোভাবেই খেতে পারছে না। কোনো রকমে চোখ তুলে তাকালো জঙ্কুক ভাইয়ের হাতের দিকে, দেখার চেষ্টা করলো খামচিটা কতটা লেগেছে। জঙ্কুক ভাই হাত ঘোরাতেই চোখে পড়লো সেই দাগ। 3 আঙ্গুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে। তের এবার নিজের প্রতি খুব রাগ হচ্ছে। এই ভাইয়া, তোমার হাতে কি হয়েছে? তখনই সবার নজর পড়লো জঙ্কুকের হাতের দিকে। জঙ্কুক এক পলক দেখলো তেকে, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি, হয়তো কোথাও লেগে কেটে গেছে। খাওয়া শেষ করে জঙ্কুক চলে গেল নিজের রুমে। 1 মিনিটের মধ্যে তেও বের হয়ে কোনো দিক না তাকিয়ে চলে গেল জঙ্কুক ভাইয়ের দরজার সামনে। জঙ্কুক ভাই! কোনো সাড়া নেই। দ্বিতীয়বার আবার একটু জোরে ডাকলো, জঙ্কুক ভাই! ভেতরে আয়। জঙ্কুক আধা শোয়া অবস্থায় ফোনে কি যেন করছে। ফ্যানের বাতাসে জঙ্কুকের চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। তে জঙ্কুক ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে জঙ্কুক ভাইয়ের হাতের পানে। কিছু বলবি? সরি জঙ্কুক ভাই, এতটা লেগে যাবে বুঝতে পারিনি। আমি কি কিছু বলেছি তোকে? বেশি ব্যথা করছে, মলম লাগিয়েছিলেন? না, কিছু লাগাতে হবে না। লাগাতে হবে। তের শক্ত কণ্ঠে কথা শুনে জঙ্কুক মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশীর পানে তাকালো। তার চোখে মুখে অধিকার বোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। তাহলে তুই লাগিয়ে দে। এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর তে আর শক্ত থাকতে পারলো না। জঙ্কুক ভাইকে মলম লাগিয়ে দিবে এটা ভাবতে বারবার শিউরে উঠছে অষ্টাদশী। জঙ্কুক পুনরায় শক্ত কণ্ঠে বলল, হয় নিজে লাগিয়ে দিয়ে যা, না হয় চুপচাপ ঘুমাতে যা, আমি লাগাতে পারবো না। তে মলম নিয়ে আলতোভাবে ছোঁয়ালো জঙ্কুক ভাইয়ের হাতের সেই কাটা অংশে।
হালকা কাঁপলো জঙ্কুকের হাত। তে পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। ভাবিস না তোকে দিয়ে খাটাচ্ছি আমি। যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে। এরকম শাস্তি আমি হাজারবার পেতেও রাজি আছি। জঙ্কুক নিষ্পলক চেয়ে আছে তের দিকে। জঙ্কুক ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে তে কোনো রকমে মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। কেটে গেল কয়েকদিন। ছোট চাচু সিলেট থেকে গতকাল বাড়ি ফিরেছে। সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে। সাথে বাহারি খাবারের মেলা। সবাই আড্ডার খাওয়ায় ব্যস্ত থাকলেও বরাবরের মতো জঙ্কুক ব্যস্ত ছিল নিজের কাজে। সামনের মাসে 1 তারিখে নিজের অফিস শুরু হবে, তাই সবকিছু গোছাতে হচ্ছে। সাথে জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড ইয়োনো আর কাইলা তো আছেই। ইয়োনো আর জঙ্কুক প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড। তারপর তাদের জীবনে আসে কাইল্লা। বর্তমানে ওদের তিনজনের জীবন এক সুতোয় বাঁধা, তাই কোম্পানিও শুরু করেছে একসাথে। এছাড়াও জঙ্কুকের আরো 2টা বন্ধু আছে। এই 5 জন প্রতি শুক্রবারে একসাথে হয়ে আড্ডা দেয়। মাঝে মাঝে সুগাও যুক্ত হয় তাদের সাথে। তবে সব বন্ধুর মধ্যেও একজন স্পেশাল ফ্রেন্ড থাকে যে সবকিছু জানে, আর সেটা হলো ইয়োনো। সবার মাঝে জঙ্কুক নেই বলে ছোট চাচু কয়েকবার ফোন করলো জঙ্কুককে, কিন্তু জঙ্কুক কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যেই বাসায় ঢুকলো জঙ্কুক। পকেট থেকে ফোন বের করতে করতে বলল, সরি চাচু, বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। সমস্যা নেই ভাতিজা, এদিকে আয়, চেয়ারে বস। জঙ্কুক আসতেই তে সোফা থেকে উঠে জায়গা দেয় জঙ্কুক ভাইকে। জঙ্কুক এসে তের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করে, কেমন আছো চাচু? কাজ ঠিকঠাক হয়েছে? আফসোসের কথা কি আর বলবো, ভালোই আছি আমি, সব ঠিকঠাক করে এসেছি। আশা করি 2 মাসের মধ্যে আর সিলেটে পা দিতে হবে না। তোর কোম্পানি কবে ওপেন করবি? আগামী মাসের 1 তারিখে। তারপর তারা দুজন ব্যস্ত হলো অফিসের আলোচনায়। এদিকে তে বিমোহিত নয়নে জঙ্কুক ভাইকে দেখছে আর ভাবছে, একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদে রান্না করা হচ্ছে। তে ঘুম থেকে উঠে নামাজ পড়ে 2 ঘন্টা পড়াশোনা করেছে। নিচে নেমে সকিনার বান্টুর সাথে আড্ডা দিয়ে নাস্তাও করে এসেছে। কিন্তু জঙ্কুক আর সুগার খবর নেই। সুগাদের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে সুগার ব্যস্ততা বেড়ে গেছে 3 গুণ। ইদানিং জঙ্কুক 8টা থেকে 9টার মধ্যে বাড়ি ফিরে আসে। আজ যেহেতু শুক্রবার তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে 2 ভাই। কিন্তু এদিকে তে ছটফট করছে। 10টার উপরে বেজে গেছে, এখনো জঙ্কুক ভাই কেন উঠছে না? জঙ্কুক যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা তো অষ্টাদশী জানেই না। অষ্টাদশীর কোমল মনকে কোনোভাবেই মানাতে পারছে না। তাই এত কিছু না ভেবে ছুটে গেল জঙ্কুক ভাইকে ডাকতে। দরজায় ধাক্কা দিতে খুলে গেল। তাই প্রথমে বিছানার দিকে তাকায়। জঙ্কুক গভীর ঘুমে মগ্ন, উন্মুক্ত শরীর, পেট পর্যন্ত কাঁথা দিয়ে ঢাকা। তাই দৃষ্টি পড়ল জঙ্কুক ভাইয়ের তামাটে চেহারায়। কি অপরূপ সেই মুখমণ্ডল। সবাই ফর্সা ছেলেদের পিছনে ছুটে, আর তে যেন এই টামাটে চেহারা গুরু গম্ভীর অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। ঘুমন্ত অবস্থাতেও জঙ্কুক ভাইয়ের সৌন্দর্য যেন একটুখানিও কমেনি, বরং তা বেড়ে গেছে বহুগুণ। তার মনে হচ্ছে জঙ্কুক ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি নেই। তার ইচ্ছে হচ্ছে সারা জীবন এভাবেই জঙ্কুক ভাইকে দেখতে। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে তে আস্তে আস্তে ডাকলো, জঙ্কুক ভাই। ঘুমন্ত জঙ্কুকের থেকে কোনো উত্তর আসেনি। তের খুব ইচ্ছে করছে জঙ্কুক ভাইকে ছুঁয়ে দিতে, তাই আরেকটু এগিয়ে গিয়ে জঙ্কুকের কাছাকাছি বসলো তে। কাপা কাপা হাত ছোঁয়ালো জঙ্কুক ভাইয়ের গালে। সঙ্গে সঙ্গে শিউরে উঠলো সমস্ত শরীর। বোধশক্তি হওয়ার পর জীবনে প্রথমবার তে নিজের ইচ্ছেতে কোনো পুরুষকে ছুঁয়েছে, যে ছোঁয়ায় ভালোবাসার অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয়ে। জঙ্কুক ডান হাতে চেপে ধরলো নিজের গালে রাখা অষ্টাদশীর হাত। তের হাত কাঁপছে, বরফের ন্যায় জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর। জঙ্কুক ঘুমের মধ্যেই তের আঙ্গুলের মাঝে আঙ্গুল ডুবিয়ে গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয়। জঙ্কুকের হাতের মধ্যে তের আঙ্গুলগুলো কাঁপছে দেখে জঙ্কুক আরেকটু শক্ত করে চেপে ধরলো। তে ভয়ে ভয়ে তাকিয়ে আছে জঙ্কুক ভাইয়ের মুখের দিকে। জঙ্কুক তখনও চোখ বন্ধ করেই শুয়ে আছে। জঙ্কুক আধা ঘুমন্ত কণ্ঠে বলল, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো তে? এখনো তো অর্ধেক ঘুমিয়ে আছে, কিভাবে বুঝলো আমি এসেছি? জঙ্কুক এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুললো, আরেক হাতে তখনও তের হাত চেপে ধরে আছে। পুনরায় কণ্ঠ ভারী করে জঙ্কুক বলল, এভাবে হুটহাট আমার রুমে আসবি না, যা তা হয়ে যাবে, তখন আমায় কিছু বলতে পারবি না। সঙ্গে সঙ্গে শক্ত করে ঝাঁপড়ে ধরা হাতটাও ছেড়ে দেয়। তে অবুঝের মতো চেয়ে আছে জঙ্কুক ভাইয়ের দিকে। জঙ্কুক ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছু ঢুকছে না। রুমে আসলে কি এমন হবে? জঙ্কুক পুনরায় বলল, এভাবে চেয়ে থাকিস না, আমার শরম করে। তে কিছুই বুঝতে পারছে না জঙ্কুক ভাই এসব কি বলছে, তাই চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। ঘন্টা খানেক পর জঙ্কুক উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট পরে নিচে নামলো। কি রে ভাতিজা, নামাজে যাচ্ছিস? হ্যাঁ, তুমি যাবে না? হ্যাঁ যাবো তো, বান্টুও নাকি যাবে, একটু দাঁড়া।
তে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে জঙ্কুক ভাইকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে যায় তের। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে জঙ্কুক ভাইকে। তে নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখাই শ্রেয়, কাছে গেলে ঝলসে যাবে। জঙ্কুকের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে। জঙ্কুক ভাইয়ের তাকানো দেখে তে ছুটে চলে যায় রুমে। 3টায় তের পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে। পার্কিং এ গাড়ি আছে কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই, তাই তে ফোন বের করলো ওনাকে কল দেওয়ার জন্য। তখনই জঙ্কুক আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে বাইকের দিকে যেতে যেতে বলল, আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়ে লাভ নেই। এরপর বাইক টেনে তের সামনে এসে থামিয়ে ছোট করে বলল, ওঠ। তে লাজুক হেসে বাইকে উঠলো। আজ আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না। বাইকে বসে জঙ্কুক ভাইয়ের কাঁধে হাত রাখলো। বাইক থামলো টিউশনের সামনে। তে ভিতরে ঢুকে জিমিনের পাশে বসলো। দুই বান্ধবীর দুই থেকে একটা কথা বলতে বলতে জঙ্কুক ঢুকলো ভিতরে। স্যারকে সালাম দিতে স্যার তাকালো জঙ্কুকের দিকে। আরে তুমি জঙ্কুক না? জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে কত বছর পর দেখলাম। দেশে আসলে কবে? 20 থেকে 22 দিন হবে। বাসার সবাই কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তে তো তোমার বোন তাই না? জি স্যার, চাচাতো বোন। ও তো পড়াশোনায় খুব ভালো, মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়, তুমি একটু নজরে রেখো। জি স্যার, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। 1 ঘন্টা পর পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী। জঙ্কুক ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোনে কি যেন করছিল। তে জিমিনের থেকে বিদায় নিয়ে জঙ্কুক ভাইয়ের কাছে এসে প্রশ্ন করলো, আপনি জাননি? না, কিছু খাবি? হ্যাঁ। কি? বকবেন না তো? কি খাবি বল। ফুচকা। ঠিক আছে চল। জঙ্কুক তেকে নিয়ে একটা ফুচকার দোকানে আসলো। তে নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। জঙ্কুক বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে ইয়োনো দৌড়ে এসে ঝাঁপে ধরে জঙ্কুককে। কিরে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকা দোকানে দেখিনি, তা হঠাৎ এখানে কেন? কেউ আসবে নাকি? জঙ্কুক চোখের ইশারা দিতেই ইয়োনোর চোখ পড়ে তের দিকে। সঙ্গে সঙ্গে জঙ্কুককে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। কেমন আছেন মানে সরি আপু। ভালো, আপনি কেমন আছেন? ভালোই আছি। আমি ইয়োনো, তোমার জঙ্কুক ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তুমি তে, তাই তো? হ্যাঁ। আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট। আনলিমিটেড ফুচকা খেতে পারো। তে কিছু বলার আগেই জঙ্কুক রাগান্বিত কণ্ঠে বলল, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। আরে বন্ধু, রাগ করছিস কেন? তুই তো খাওয়াবি সারা। এইটুকু বলতেই জঙ্কুক ইয়োনোর মুখ চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। ইয়োনো তের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় জঙ্কুকের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার পরে চলে আসিস। ঠিক আছে। জঙ্কুক 2টা চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে নিজেই টিস্যু দিয়ে মুছে বলল, বসে এখানে। জঙ্কুক 3 প্লেট ফুচকা অর্ডার দিয়ে এসেছে। তার মন খুশিতে ভরে গেছে। জঙ্কুক ভাইয়ের সাথে এতটা সময় সে আজ প্রথম কাটাচ্ছে। এই অনুভূতিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে, এটা ভেবেই তে অজান্তে হেসে ফেললো। বেকুবের মতো হাসছিস কেন? এমনি। ততক্ষণে ফুচকা চলে এসেছে। 3 প্লেট ফুচকা দেখে তে জিজ্ঞাসা করলো, এই সবগুলো কি আমাদের? আমাদের না, শুধু তোর। এগুলো খাওয়ার পর মন চাইলে আরো নিতে পারিস। তে অবাক নয়নে হাঁ করে তাকিয়ে আছে জঙ্কুক ভাইয়ের দিকে। মুখটা বন্ধ করে খা। জঙ্কুক ভাই, আপনি খাবেন না ফুচকা? আমি এসব খাই না। আজ একটু খেয়ে দেখুন, অনেক সুস্বাদু। তুই খাচ্ছিস, খা, আমি খাবো না। একটা খান প্লিজ। আচ্ছা দে। এরপর তে প্লেট বাড়ালো জঙ্কুক ভাইয়ের দিকে। একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাইয়ে দে। তে ফুচকায় টক দিয়ে 2 আঙ্গুলে কোনো রকমে জঙ্কুকের মুখে দিল। ফুচকা মুখে পড়তেই জঙ্কুক চোখ বন্ধ করে কোনো রকমে গিলল। উফ, কিভাবে খাস এত টক? এভাবেই খাই। হঠাৎ জঙ্কুকের চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা ইয়োনোর উপরে। ইয়োনো দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত কেলিয়ে হাসছে। জঙ্কুক তের চেয়ারের পেছনে হাত নিয়ে 2 আঙ্গুলে ইশারা দিল। সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করলো ইয়োনো। তে আপন মনে ফুচকা খাচ্ছে। দ্বিতীয় প্লেটের শেষ ফুচকায় অতি সামান্য টক দিয়ে জঙ্কুক ভাইয়ের মুখের সামনে ধরলো। আর খাবো না। একটা খেতে নি, এটাই শেষ প্লিজ। জঙ্কুক চোখ বন্ধ করে হাঁ করলো। তবে এটাতে টক কম দেওয়ায় তেমন কোনো প্রভাব পড়েনি। কোনো রকমে খেয়ে নিল ফুচকাটা। একটা খেলে কি হয়? একটা খেলে পানিতে পড়ে যেতেন। কোত্থেকে শুনিস এসব আজগুবি কথাবার্তা? শুনেছি কার কাছ থেকে। আমি পানিতে পড়লে তুই সবচেয়ে বেশি খুশি হবি। আমি আপনাকে পানিতে পড়তে দেব না। আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব? কে হবে আমার স্বপ্নের রাজকুমার? তোর খাওয়া শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। চল তাহলে। তে উঠে জঙ্কুক ভাইয়ের পিছন পিছন হাঁটে। বাইকের কাছে গিয়ে জঙ্কুক তের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। কি আছে এই শপিং ব্যাগের ভিতরে? সকিনার বান্টুর জন্য ফুচকা নিয়েছি। বাহ জঙ্কুক ভাই। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ওঠ।
এরপর জঙ্কুক তেকে বাসার সামনে নামিয়ে দিয়ে বন্ধুদের সাথে দেখা করতে চলে যায়। ইয়োনো আর কাইলা আগে থেকে আড্ডা দিচ্ছিল। জঙ্কুক বাইক থেকে নেমেই 2 থেকে 3টা ঘুষি বসিয়ে দিল ইয়োনোর পেটে। কি হয়েছে তোদের? আর বলিস না, জঙ্কুককে বিকালে ফুচকার দোকানে দেখে আমি তো পুরো টাসকি খাইছি। যে জঙ্কুক এত বছরে ফুচকার দোকানের আশেপাশে যায়নি, সে কেন ফুচকার দোকানে আসছে আমার তো জানতেই হবে, তাই না? এর জন্য আমি দৌড়ে জঙ্কুকের কাছে যাই। ওমা, জঙ্কুকের পাশে তেকে দেখে আমি আরো অবাক। খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বলে ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো। সে যা এখন মিটাচ্ছে আমার উপর। ও আমার কাছে জীবনে প্রথম ফুচকা খাওয়ার আবদার করছে, তুই কেন খাওয়াবি? ঠিকই তো আছে, জঙ্কুকের ওকে জঙ্কুকই তো খাওয়াবে। আরে এই জন্যই তো আমি বলছিলাম সারা জীবন তো জঙ্কুকই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াই। তুই কি এই কথা ওদের সামনে বলে ফেলেছিলি? একটু বলছি না, মানে আমার কি দোষ? উত্তেজনা থেকে প্রথমে ভাবি বলে ফেলতে চাইছিলাম। একদম ঠিক হয়েছে, তোকে তো আরো বেশি করে মারার দরকার ছিল। এবারের মতো মাফ করে দে ভাই, মুখ ফসকে বলে ফেলছিলাম, আর কখনো কিছু বলবো না। মুখ ফসকে বলছিলি ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মুহূর্তে ব্যাগরা দিছিস কেন? আমি কি তোর প্রেমে কখনো ব্যাগরা দিছি? আমারটা তের মতো এত লক্ষ্মী না রে, আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরো নিয়ে নেয়। তে তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে, আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে। যদি ঘুরতেও নিয়ে যাই, বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কেমন করতে দেই বলতো? এই যে ইয়োনো, কি করেছিস তুই? কাইলা রে, তোকে তো একটা জিনিস দেখানোই হয়নি। আয় একটা তোকে ওএমজি জিনিস দেখাই। জঙ্কুক তুইও আয়, নিজের কুকিরটি দেখে যা। এরপর ইয়োনো একটা ভিডিও অন করলো। পিছন থেকে ভিডিও করে তার হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি, কিন্তু জঙ্কুকের মুখটা একপাশে স্পষ্ট বোঝা যাচ্ছে। জঙ্কুককে মুখে তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে। জঙ্কুক, তুই একবার পাশে বসে ফুচকা খাচ্ছিস, তাও ওই মেয়ে তোকে খাইয়ে দিচ্ছে? এটা একটা মেয়ে না রে, জঙ্কুকের জীবনের একমাত্র মেয়ে। তে নাকি? নাম শুনেছিলাম, উনি কি সে? হ্যাঁ, এটা আমি মানতে পারলাম না। সেদিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খেতে, চেপে ধরে তোকে খাওয়ানো গেল না, আর আজকে না তুই কিছু বললে জঙ্কুক আবার না করতে পারে না। তুই না জীবনে টক খাস না, তাহলে ফুচকা খেলি কিভাবে? জঙ্কুক মুচকি হেসে জবাব দিল, শুধু টক না, ও আমার বিষ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নেব। বিয়ে কবে খাচ্ছি বন্ধু? জঙ্কুক ঠাট্টা স্বরে বলল, আর বিয়ে? কেন, কি হয়েছে? আরে সেদিন যদি তে রাজি হইতো, তাহলে জঙ্কুক আজ বিবাহিত থাকতো। তুই তেকে কবে প্রপোজ করলি, আর কবে এবার রিজেক্ট করলো শুনলাম না তো। দূর, প্রপোজ না, জঙ্কুক থেকে বলছিল তুই পড়াশোনা না করলে বাদ দে, করতে হবে না তার পড়াশোনা, কিন্তু তে বেচারি তো বুঝলোই না, বলে বসলো পড়াশোনা করব। পড়াশোনা না করলে কি করতি? জঙ্কুক রাগান্বিত কণ্ঠে বলল, জোর করে বিয়ে করলে রাজি কি আবার? বিয়েটা তো থেকে বলেও করতে পারিস, তাহলে তো আমরাও বিয়েটা খেতে পারি, আর তোর বউ বিয়ের পরে পড়াশোনা করতে পারে। এই কাজ আমি কখনোই করব না। কেন করবি না? কারণ তেকে বাসায় ঝামেলা করে এখন বিয়ে করলে জীবনের কোনো এক সময়ে তের মনে হতে পারে আমি ওর যোগ্য না। তের যদি কখনো মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি, বা তে আমার থেকে মুক্তি চায়, তখন আমি কি করব? তার থেকে ভালো ও পড়াশোনা করুক, নিজে প্রতিষ্ঠিত হোক। যখন ওর মনে হবে আমাকে ছাড়া চলবে না, তখনই না হয় ওকে বিয়ে করব। একটু আগে যে বললি জোর করে বিয়ে করবি। তে যদি বলতো সে পড়াশোনা করবে না, তাহলে আমি ওকে জোর করে বিয়ে করতাম, কারণ তখন তার পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার ইচ্ছে থাকতো না, জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না, আমাকে ঘিরে ওর পৃথিবী হতো। একটা না একটা সময় গিয়ে আমার প্রেমে পড়তে বাধ্য হতো। সবই বুঝলাম, কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে তখন কি করবি? ভাবিকে ছেড়ে দিবি? তুই কি যে বলিস না কাল্লা, জঙ্কুক দিবে থেকে ছেড়ে? হাসাইলি? এই জঙ্কুক দেশেই তো আসছে একটা ছেলেকে পিটানোর জন্য। ছেলের অপরাধ কি জানিস? তের সাথে কথা বলার চেষ্টা করছিল, কথা বলার চেষ্টাতে ছেলে এখন হসপিটালে ভর্তি। যদি প্রেম করার চিন্তা করতো, তখন জঙ্কুক ওর কি হাল করতো একবার ভাব। হে জঙ্কুক, তুই এত সাংঘাতিক! আস্তে, এসব কথা কেউ এত জোরে বলে? আচ্ছা বাদ দে এসব কথা, শোন, আজকে জঙ্কুক আমাদেরকে ট্রিট দিবে, তোরা কে কি খাবি তাড়াতাড়ি বল। আমি কেন ট্রিট দিব? বিয়ে করছি নাকি আমি? তাহলে বিকেলে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা তোর আছে, তাহলে এখন আমাদের খাওয়া। এই অফারটা শুধু আমার কাদম্বিনীর জন্য। আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না, লিমিটেডই খাওয়া তোর কাদম্বিনীর তরফ থেকে। আচ্ছা ঠিক আছে, চল। বুফে খাবি নাকি কাচ্চি খাবি? দেখলি বাঙ্গি, তের কথা বলতেই বুফে অফার করছে, কি ভালোবাসা। তাহলে দুদিন পর পর ভাবির কথা বলে খাবার খাওয়া যাবে। জি না, এটাই আমার বিয়ের আগে আমাদের পক্ষ থেকে তোদের প্রথম এবং শেষ ট্রিট। সবাই কাচ্চি আর বোরহানি নিল।
জঙ্কুক ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। তোরা কি আর কিছু খাবি? কেন, চলে যাবে নাকি? জঙ্কুক মুস্কি হেসে বলল, তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। বাহ বন্ধু বাহ, একবারেতে প্রেম করে যা মজা নিচ্ছিস। এদিকে আমার সব কাজিনের বয়স 5 বছরের কম, জীবনটাই বেদনার। জঙ্কুক একগাল হেসে বলল, আর কিছু না খেলে বিল দিয়ে দিচ্ছি। আর কিছু খাবো না রে বন্ধু, দোয়া করি তোরা সুখী হ। জঙ্কুক বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে তে সন্ধ্যার পর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসেছিল। ঘন্টা দুয়েক পরে খেয়ে নিয়েছে। জঙ্কুক শুক্রবারে বাইরে বন্ধুদের সাথে হাবিজাবি খায়, রাতে বাসায় ফিরে আর ভাত খায় না। এই জন্য তেও শুক্রবারে জঙ্কুক ভাইয়ের কথা ভাবে না, সবার সাথে খাবার খেয়ে নেয়। ঘন্টা দুয়েক পড়াশোনা করে জঙ্কুক ভাইয়ের অপেক্ষা করছে তে। আজকে যেন জঙ্কুক ভাইয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে তের। ভাবছে জঙ্কুক ভাই ফিরলে 1 কাপ কফি করে দিবে। বেলকনিতে দাঁড়িয়ে আছে, হঠাৎ জঙ্কুক ভাইকে বাইক নিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে এক দৌড়ে চলে আসে নিচে। ড্রয়িং রুমে কেউ নেই, খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগেই। সবকিছু গুছিয়ে সবাই সবার মতো রুমে চলে গেছে। তে পা টিপে রান্নাঘরে যায়। জঙ্কুক চাবি দিয়ে লক খুলে বাসার ভেতর ঢুকে বড় বড় কদম ফেলে হাঁটে সিঁড়ির দিকে। তে ছোট একটা পাতিল টান দেয় পানি বসানোর জন্য। এই পাতিলের নিচে যে আরেকটা পাতিল ছিল সেটাতে চোখে পড়েনি। পাতিল ফ্লোরে পড়তেই জোরে শব্দ হয়। শব্দ শুনে জঙ্কুক পাশ ফিরে তাকালো রান্নাঘরের দিকে। তে চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ আরেকটা খালি হাতের আঙ্গুল দিয়ে দোকান চেপে ধরে বসে আছে। তেকে রান্নাঘরে দেখে জঙ্কুকের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। দ্রুত পায়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে। জঙ্কুক দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, এখানে কি করছিস? যদি বলি জঙ্কুক ভাইয়ের জন্য কফি বানাতে এসেছি তাহলে আমি শেষ। তে নরম স্বরে আস্তে করে বলল, কফি খেতে ইচ্ছে করছিল। তুই গিয়ে ডাইনিং এ বস, আমি আনছি। জঙ্কুক কিছুক্ষণের মধ্যে 2 কাপ কফি নিয়ে ডাইনিং এ আসলো। 1 কাপ তের দিকে এগিয়ে দিয়ে বসলো তের বিপরীতে। তে আস্তে আস্তে ফু দিয়ে এক চুমুক খেলো। চিনি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? আপনি এত ভালো কফি বানাতে পারেন, কিভাবে শিখেছেন? বাইরে থাকলে এরকম অনেক কিছু শিখতে হয়, পরিস্থিতি শিখিয়ে দেয়। থ্যাংক ইউ জঙ্কুক ভাই। জঙ্কুক এবার ধমকে সুরে বলে উঠলো, বাড়িতে এতগুলো মানুষ থাকতে তুই রান্নাঘরে ঢুকলি কোন সাহসে? তে জঙ্কুকের ধমকে চমকে উঠে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে জঙ্কুক ভাইয়ের দিকে। দরকার হলে তোর জন্য আরো 2জন হেল্পিং হ্যান্ড রাখবো, তারপরে তোকে যেন আগামী 3 মাস রান্নাঘরে পা দিতে না দেখি। কথা শেষ হওয়া মাত্রই হাতে কফির কাপ নিয়ে নিজের রুমে চলে গেল জঙ্কুক। গভীর রাতে তে দরজার সামনে এসে জঙ্কুক বলল, আসবো? আমার রুমে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই। জঙ্কুক তার মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল, তুই এত কিউট কেন? তোর এই ডাগর ডাগর চোখের চাউনি আমায় বারবার আহত করে। অভিমানী সেই কণ্ঠস্বর আমাকে বারংবার তোর প্রেমে পড়তে বাধ্য করে। তোর অকৃত্রিম হাসি আমার সারাদিনে ক্লান্তি নির্বাণ করে। আপনি কি আমায় ভালোবাসেন জঙ্কুক ভাই? জঙ্কুক সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে কিছু না বলে চলে যাচ্ছে। জঙ্কুক ভাই। জঙ্কুক ফিরেও তাকাচ্ছে না। তে পুনরায় জঙ্কুক ভাই বলে চিৎকার দিয়ে উঠে বসলো বিছানায়। আশেপাশে তাকিয়ে দেখলো জঙ্কুক কোথাও নেই। স্বপ্নেও ভালোবাসি বললেন না, হিটলার তো হিটলারই। কয়েক মুহূর্ত পর তের বুঝতে বাকি রইল না এটা স্বপ্ন ছিল। নামাজ পড়ে পড়তে বসেছে তে। ভোরবেলা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। পড়ার থেকেও মাথায় দুষ্টুমি করছে বেশি। তারপরে জোর করে 2 থেকে 1 ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো। জঙ্কুক একেবারে পরিপাটি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। তা দেখতে পেয়ে তে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকি হাসলো। মনে পড়ে গেল ভোর রাতের স্বপ্নের কথা। একটা কালো শার্ট, হাতা তার কোনি পর্যন্ত উঠানো, হাতে একটা ব্লেজার, প্যান্টটাও একই রঙের, চোখে কালো সানগ্লাস। ঘড়ি পড়তে পড়তে দ্রুত পায়ে এগিয়ে আসলো ডাইনিং এর দিকে। তখনও অভিভূতের ন্যায় চেয়ে আছে জঙ্কুক ভাইয়ের পানে আর গুনগুন করে গাইছে, কালো সানগ্লাসটায় কেন এত সুখ, হে জঙ্কুক দৃষ্টিতে যেন সে রাসপুতিন। খুন হয়ে যায় আমি প্রতিদিন, নাম ধাম জানি তার সবকিছু, তবুও নিলাম আমি তার পিছু। লালালালা, লালালালা। কি হয়েছে তোর? ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি। জঙ্কুক পুনরায় সানগ্লাস চোখে দিল। কোনি পর্যন্ত তোলা হাতাটা নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল। মাশাআল্লাহ, কারো যেন নজর না লাগে। চেয়ার থেকে উঠে গিয়ে জঙ্কুকের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে হালকা করে কামড় দেয়। সুন্দর লাগলেই বুঝি ছেলেদের আঙ্গুলে কামড় দেস তুই? সকিনা ছাড়া কারো আঙুলে কামড় দেই না। কি ব্যাপার, দুই ভাই বোনে মিলে আজকে গল্প করতেছ নাকি? ততক্ষণ আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে। হায় আফসোস ভাতিজা, আজকে তো তোকে অনেক সুন্দর লাগছে, পুরাই নায়ক নায়ক ভাব। মনে হচ্ছে তোর লুকেই আজকের মিটিংটা জমে যাবে। আমার ভাই যেই হোক একদম ঠিক কথাই বলেছে। আরে ভাইজন, জঙ্কুককে বলা দরকার না ওই কথাটা? ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না।
কি হয়েছে? তোমাকে একটু রাজশাহীতে যেতে হবে 4-5 দিনের জন্য। জঙ্কুক 2 আঙ্গুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়ে এক পলক দেখলো তেকে। তে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল, তবে এই কথা শুনে মুখে খাবার নিয়ে জঙ্কুকের দিকে গোল গোল করে তাকিয়ে মনে মনে বলছে, কতই না ভালো হতো জঙ্কুক ভাই যদি এখন না বলতো। প্লিজ জঙ্কুক ভাই, আপনি না বলে দেন, আপনি কোথাও যাবেন না। আমি এখন কোথাও যেতে পারবো না। কেন যাইতো না? জঙ্কুক মনে মনে বলল, আমি দূরে গেলে যে কারো খাওয়া বন্ধ হয়ে যায়, রাতের ঘুম হারাম হয়ে যায় তার। এরপর জঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, আমার অফিসে কাজ আছে, 1 সপ্তাহ পর অফিস শুরু হবে। এই অবস্থায় সবকিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না। তাইলে কি আমি যাবো ভাইজান? কাউকে যেতে হবে না, আমার পরিচিত লোক আছে, আমি এখান থেকেই কাজ করাতে পারবো। তারপরে যদি সমস্যা হয় তখন তোমাদের আমি জানাবো, তবে আগামী 2 থেকে 3 মাস আমি কোথাও যাব না, এটা বলে রাখলাম। চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ করে আসছি, সিলেটের কাজও চাচ্চু শেষ করে আসছে, রাজশাহীটা আমি দেখছি, তোমাদের যেতে হবে না। ভাতিজা, বাইরে অনেক বৃষ্টি, বাইক নিয়ে বের হইস না। আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব, একটু বসে থাক। খাওয়া শেষ হলে জঙ্কুক তার চাচুর সাথে অফিসে চলে যায়। সারাদিনই বৃষ্টি হয়েছে আজ, তার কোচিং টিউশন কিছু নেই। রুমে বসে সারা বেলা পড়াশোনা করেছে। হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না। সে যে রাতের বেলা জঙ্কুক ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল, তারপর থেকে আর ছাদের দিকে পা বাড়ায়নি তে। ছাদের গেট খুলতেই চোখ ছানা বড়া হলো অষ্টাদশীর। ছাদে যতটা অংশ চোখে পড়েছে পুরোটাই গাছে ভর্তি। তে পা বাড়ালো ছাদের দিকে। সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাতে 3 সারি গাছের টব রাখা। এক কর্নারে শুধু ফলের গাছ, বাকি সবটাই ফুল গাছে ভরপুর। তে নিজেকে নিজে প্রশ্ন করলো, এত গাছ কি আনলো? সুগা ভাই এত জীবনও ছাদে আসে না, তাহলে কি জঙ্কুক ভাই? ছাদ ভর্তি এত গাছগাছালি দেখে তের ভীষণ ভালো লাগছে। সবটা ছাদ ঘুরে দেখলো। সারাদিন বৃষ্টি থাকায় পানি দেওয়ার প্রয়োজন হলো না। 20 থেকে 30টা ছবিও তুলেছে ফুলের আর গাছের। গোধূলি আলোতে ফুলের মুগ্ধতা দেখে তে লোভ সামলাতে পারলো না, তাই একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছে। এদিকে জঙ্কুক করিডোর দিয়ে নিজের রুমের দিকে আসছিল। জঙ্কুক তেকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়লো সেখানে। তে আপন মনে ফুলের গন্ধ শুকছে আর হাঁটছে। আশেপাশে বা সামনে কেউ আছে কিনা তার কোনো মনোযোগ নেই। হঠাৎ জঙ্কুকের প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খেলো তে। নিজেকে সামলানোর আগেই জঙ্কুক তের বাহু চেপে ধরে বলল, ফুলটা ছিঁড়লি কেন? সরি। সরিটা আমায় না বলে গাছকে গিয়ে বলিস। জঙ্কুক তের বাহু ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তে চলে যেতে নেয়। শোন, জি বলুন। সময় পেলে গাছগুলোর একটু যত্ন নিস, এগুলো তোরই। আমার? হ্যাঁ, তোর নাকি ফুলের গাছ অনেক পছন্দ, তাই এনে দিলাম। এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর। আর হ্যাঁ, গাছের যত্ন নিতে গিয়ে দুনিয়া ভুলে যাস না যেন। থ্যাংক ইউ জঙ্কুক ভাই। আজ এত তাড়াতাড়ি চলে আসলেন যে? একটু পর আবার বের হব। কফি খাবেন জঙ্কুক ভাই? গত রাতে কি বলেছিলাম তোকে মনে নেই? অন্য কাউকে বলি করে দিতে। লাগবে না, তুই রুমে যা। তেও আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে চলে গেল। বিকেলে তোলা কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে। কিছুক্ষণ পরই ফোন বেজে উঠলো। হ্যালো বান্ধবী, কেমন আছিস? আমি ভালো আছি, তুই? আমিও ভালো আছি। এই তে শোন না, একটা প্রশ্নের উত্তর দে তো। এতগুলো গাছ তোকে কে দিল রে? জঙ্কুক ভাই। কি? জঙ্কুক ভাইয়া? হ্যাঁ, কবে এনেছে জানি না। কিছুদিন যাবত সকিনার রুমে কাজ চলছে, ছাদেও কাজ চলছিল, তাই আমি তেমন বের হইনি রুম থেকে, আর ছাদেও যাই না। আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ, ছাদের পরিবেশ পুরোই চেঞ্জ। আসার সময় জঙ্কুক ভাই বলেছেন এগুলো নাকি আমার। তাহলে তো তোর শখ পূরণ হয়ে গেল। তুই তো খুব করে চাইতি তোর ছাদ ভরা গাছ হোক, যেদিকেই তাকাবি শুধু গাছ আর গাছ থাকবে। শোনা জিমিন, তুই একদিন সময় করে আমাদের বাসায় আসিস, তারপর দুজনে মিলে সুন্দর সুন্দর ছবি তুলবো। আর হ্যাঁ, যেদিন আসবি সেদিন কিন্তু অবশ্যই সকালবেলা আসবি, ঠিক আছে? রবিবার থেকে ব্যস্ততায় কাটছে সকলের সময়। তেও কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। জঙ্কুক ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হয়, হয়তো খাবার টেবিলে, না হয় সিঁড়ি অথবা করিডোরে। আজ বৃহস্পতিবার। জঙ্কুক সন্ধ্যার পর সোফায় বসে আছে, হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে। তেও তখনই বই নিয়ে রুম থেকে বের হয়েছে। কিছুক্ষণ পরে আইয়ু আপু আসবে পড়াতে। তে করিডোর থেকে সিঁড়ির কাছে আসতে আসতে নিচের দিকে তাকাতেই দেখতে পায় জঙ্কুকের মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি। তে গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। তে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামছে, যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পারে। কিন্তু তের পায়ের নুপুরের শব্দে জঙ্কুক ঘাড় ঘুরে তাকিয়ে মোবাইল পকেটে রেখে দেয়। তে তীক্ষ্ণ দৃষ্টিতে জঙ্কুক ভাইয়ের দিকে চেয়ে চেয়ে নিচে নামছে, আর মনে মনে বলছে, কে এই মেয়ে যার ছবি জঙ্কুক ভাই ফোনের ওয়ালপেপারে রেখেছেন? আমাকে দেখতেই হবে, কে এই মেয়ে? জঙ্কুক কফি শেষ করে বেরিয়ে যায় বাসা থেকে। তাই কিছুক্ষণ সিঁড়ি নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে যায়। আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছে আইয়ু। পড়ানো শেষে বের হতে যাবে, তেও তখন পেছন পেছন পড়ার রুম থেকে বের হয় দরজা লাগানোর জন্য। আইয়ু দরজার কাছাকাছি যেতেই জঙ্কুক বাহির থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে। মুখোমুখি দেখা হয় জঙ্কুক আর আইয়ুর। কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? জঙ্কুক ভাই আইয়ু আপুকে চিনে, কিন্তু কিভাবে?
তাহলে কি জঙ্কুক ভাইয়ের ফোনে আইয়ু আপুর ছবি ছিল? ভালো আছি আমি। আপনাকে তো বাসায় দেখি না ভাইয়া। বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায়। তোমার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। ও পড়ে তো ঠিক মতো? হ্যাঁ ভাইয়া, তুই অনেক মনোযোগী এবং খুব মেধাবী। আপনি চিন্তা করবেন না প্লিজ। খেয়েছো কিছু? বসো, খাবার খেয়ে যেও। নাস্তা করেছি ভাইয়া, আর কিছু খাবো না। আসি তাহলে আজ। সাবধানে যেও। আপনি কিন্তু আমাদের বাসায় বেড়াতে যাবেন। সময় পেলে অবশ্যই যাব। এরপর আয়ু চলে গেল। প্রথমের কথাগুলো ঠিক মতো না শুনলেও শেষের কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে তে। আইয়ু আপু জঙ্কুক ভাইকে বাসায় যেতে বলেছে। জঙ্কুক ভাইও হাসি মুখে বলেছেন সময় পেলে যাবে। কই, জঙ্কুক ভাই তো আমার সাথে এত ভালো আচরণ করে না। ওই তো আমার সাথে আজ পর্যন্ত হাসি মুখে কখনো কথা বলেনি। তাছাড়া আইয়ু আপুকে তো সুগা ভাইয়া নিয়ে এসেছিল। তাহলে জঙ্কুক ভাই কিভাবে চিনেন? তে আহত চোখে তাকিয়ে রইল জঙ্কুক ভাইয়ের দিকে। জঙ্কুক দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিলে তে এসে পথ আটকে দাঁড়ায়। পথ আটকে দাঁড়িয়েছিস কেন? আপনি আইয়ু আপুকে চিনেন? হ্যাঁ। ওনাকে আপনি কিভাবে চিনেন? পরিচিত। তে রাগে ফুঁসতে ফুঁসতে বলল। শুধু পরিচিত হলে কি মানুষ নির্দ্বিধায় বাসা যেতে বলে? তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস তে? আপনি কি ওনার বাসায় যাবেন? প্রয়োজন হলে যাব। শুনতে তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না। পড়াশোনায় মনোযোগ দে। তুই এখনো অনেক ছোট। সময় হলে সব জানতে পারবি। আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি বলতে পারেন, তাতে কিছু হয় না। আমি কিছু বলতে গেলেই ছোট, বয়স হয়নি আমার। সবসময় এমন করেন কেন আমার সাথে? তে আস্তে কথা বল, বাড়ির মানুষ শুনবে। তাছাড়া এই ব্যাপারে তোর সাথে কোনো কথা বলতে চাই না। তা কেন বলবেন? আপনার যত রাগ আর তেজটা শুধু আমার উপরই দেখান। কোথাকার কোন রাস্তার মেয়ে, তার জন্য আপনার এত দরদ। আয়ু কোথাকার মেয়ে না, ওকে সম্মান দিয়ে কথা বলবি। আর একবার যদি ওকে রাস্তার মেয়ে বলিস তাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে রাখলাম। আপনি কি ওনাকে ভালোবা? এতটুকু বলার পরেই জঙ্কুক ডান হাতে তের বাম গালে শক্তপোক্ত চর বসিয়ে দেয়। তের মুখ বন্ধ হয়ে গেল। কথাটা শেষও করতে পারলো না। যা বোঝা তা বুঝিস না, আজারা বিষয় নিয়ে পড়ে থাকিস। তে নির্বাক চোখে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। জঙ্কুক সঙ্গে সঙ্গে পা পিছিয়ে ঘুরে দরজার পাশের দেয়ালে সবেগে ঘুষি বসিয়ে দিল। এরপর বাড়ি থেকে বের হয়ে গেল। জিন থেকে দরজামুখী হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলো, কি রে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ক্ষুধা লেগেছে? না। তে রুমে সে হাতের বই খাতাগুলো ছুঁড়ে ফেলে বিছানায়। তারপর দরজা আটকে নিজেও বিছানায় লুটিয়ে পড়ে। তের বুক ভেঙে আসে আকাশসম কষ্টে। যে জঙ্কুক ভাইয়ের থাপ্পড়ের ভয়ে গত একটা মাস জঙ্কুক ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলেনি। জঙ্কুক ভাই যা বলেছে চুপচাপ মেনে নিয়েছে। নিজের রাগ, জেদ আর অভিমান জঙ্কুক ভাইয়ের পদতলে চাপা দিয়ে দিয়েছিল। সে জঙ্কুক ভাই কিনা এক মাস হওয়ার আগেই তাকে থাপ্পড় মারলো, তাও আবার কোথাকার কোন মেয়ের জন্য। এত শক্তপোক্ত চড়ে এখনো মুখের বাম পাশে ব্যথা করছে তের। শোয়া থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। বাম গালে 5 আঙ্গুলের দাগ হয়ে আছে। মুখমণ্ডলের ন্যায় অষ্টাদশীর কমল হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে অনুভূতিহীন কাঠখোট্টা জঙ্কুক ভাই। তে আয়নার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। আনমনে কি যেন ভাবছে কে জানে। জঙ্কুক বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল। কি কাগজ নিতে এসেছিল সেসব ভুলে গেল। স্পিডে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে। কোনো দিক না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। জঙ্কুক স্যার কি এখনো আসেনি? স্যার তো কিছুক্ষণ আগে চলে আইছে। কি বলো, জঙ্কুক আসছে অথচ আমার ফাইল দিল না? তৎক্ষণাৎ হাঁটা দেয় জঙ্কুকের রুমের দিকে। জঙ্কুকের রুমের দরজায় ধাক্কা দিতে চোখে পড়লো বিধ্বস্ত রুম। যেন কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে গেছে এই রুমটার উপর দিয়ে। হেলমেট ভেঙে পড়ে আছে ফ্লোরে। কাগজপত্র ছড়িয়ে ছিটে পড়ে আছে সম্পূর্ণ রুমে। সেগুলো এলোমেলো হয়ে উঠছে ফ্যানের বাতাসে। চেয়ার পড়ে আছে কাত হয়ে। জানালার পাশের দেয়ালে জঙ্কুক অনবরত ডান হাতে ঘুষি দিয়ে যাচ্ছে। ইয়োনো, এদিকে আয়। ইয়োনো আর কাইল্লা টেনে হিসড়ে জঙ্কুককে দেয়াল থেকে দূরে সরিয়ে আনলো। জঙ্কুকের চোখে মুখে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। ইয়োনো ফ্লোরে কাত হয়ে পড়ে থাকা চেয়ারটাকে এক হাতে তুলে জঙ্কুককে জোর করে বসালো। কাইল্লা, ফার্স্ট এড বক্সটা তাতে বের কর। এই জঙ্কুক, কি হয়েছে তোর? এমন করছিস কেন? ছাড় আমাকে। কেন পাগলামি করছিস জঙ্কুক? রাগটা একটু কমা প্লিজ। কি হয়েছে বল আমায়। জঙ্কুক দ্বিতীয়বার চেয়ার থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু এবার ইয়োনো আরেকটু শক্ত করে জঙ্কুককে চেপে ধরে বলে, মাথা ঠান্ডা কর জঙ্কুক। ইয়োনো, ফার্স্ট এড বক্স নিয়ে এসেছি। কাইল্লা, তুই সবাইকে নিয়ে ওইদিকে যা। আমি আছি জঙ্কুকের কাছে। কোনো প্রয়োজন হলে ডাকিস আমায়। এরপর 1 সেকেন্ডও দেরি না করে সবাইকে নিয়ে যার যার কাছে চলে গেল কাইল্লা। দেখ হাতটার কি অবস্থা করেছিস। জঙ্কুক এক পলক হাতের দিকে চেয়ে ক্রোধিত কণ্ঠে বলল, আমি মস্ত বড় ভুল অপরাধ করে ফেলেছি ইয়োনো। সেই অপরাধের কাছে আমার হাত কিছুই না। কি হয়েছে, কি করেছিস তুই? আমি একই ভুল পুনরায় করে ফেলেছি ইয়োনো। কি বলিস? তুই কি দেখে আবারও মেরেছিস? জঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, শুধু কিছুই বলে না। ইয়োনোর বুঝতে বাকি নেই যে জঙ্কুক তেকে মারার ক্রোধে নিজেকে আহত করছে। কেন মেরেছিস? আমায় আয়ুর সাথে কথা বলতে দেখে তের মাথায় রক্ত উঠে গেছে। যা তা উল্টাপাল্টা বলা শুরু করছে। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি।
কি বলছিস জঙ্কুক? আয়ুর জন্য তুই তেকে মারলি? আমি তেকে মারতে চাইনি, বিশ্বাস কর। ও এক পর্যায়ে প্রশ্ন করে বসলো আমি আয়ুকে ভালোবাসি কিনা। এই কথাটা সহ্য করতে পারিনি। আমি এখন কি করবো ইয়োনো? দেখ, এখন তো তে আগের মতো নেই। আমার মনে হয় না যে এই থাপ্পড়ের জন্য ও তোর সাথে কথা বলা বন্ধ করে দিবে। তুই তো জানিস তে খুব জেদি, এটাই আমার একমাত্র ভয়ের কারণ। ও যদি একবার জেদ করে বলে আমার সাথে কথা বলবে না, তাহলে এই জীবনে আর কোনোদিনও কথা বলবে না। বাই দা ওয়ে, কয়টা থাপ্পড় দিয়েছিস? একটা। তুই চিন্তা করিস না, কিছু হবে না। আয়ুকে নিয়ে কিছু ভেবেছিস? তে কি আর পড়তে চাইবো ওর কাছে? দুদিন পর পর ওর জন্য টিচার আমি কোথা থেকে খুঁজবো? ওকে আয়ুর কাছেই পড়তে হবে। আচ্ছা, সেসব পরে দেখা যাবে। এখন চল হসপিটালে যাই একটু। হসপিটালে যাব কেন? এতটা কেটে গেছে, কোনো সমস্যা যদি হয় ডক্টর দেখালে ভালো হতো না? এটা আমার শাস্তি। ইওনো খুব ভালো করে জানে জঙ্কুককে জোর করলে কোনো কাজ হবে না, তাই আর জোর করেনি। এখন কি বাসায় যাবি? দিয়ে আসবো তোকে? কি করবো বুঝতে পারছি না। তোর মুখোমুখি হওয়ার মতো সাহস পাচ্ছি না আমি। বাইরে তো বৃষ্টি, একটু ওয়েট কর তাহলে। বৃষ্টি কমলে আমি দিয়ে আসবো না। জঙ্কুক ফোন বের করে সুগাকে কল করলো। কোথায় তুই? আমি তো পার্টি অফিসে। কেন ভাইয়া? এমনি। কোনো সমস্যা ভাইয়া? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কোনো সমস্যা নেই, তুই কাজ করে, রাখছি। এদিকে তে কিছুক্ষণ আয়নার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আয়না থেকে দৃষ্টি সরিয়ে বেলকনির দিকে গেল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকনিতে। হঠাৎ ভেতরটা ছটফটিয়ে ওঠে। নিজের ভেতরে থাকা এক আকাশসীমা অভিযোগ কাউকে বলতে ইচ্ছে করছে তীর। কষ্ট শেয়ার করলে নাকি মন হালকা হয়। যে অষ্টাদশী গত 17 বছরে রাতে বেলা একা ছাদে যায়নি, সেই অষ্টাদশী আজ রাত 9টার পর একা ছাদে চলে গেছে। ভারী বর্ষণে কয়েক সেকেন্ডে ভিজে যায় অষ্টাদশীর সর্বাঙ্গ। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে তে সম্পূর্ণ ছাদে হাঁটছে। হাঁটতে হাঁটতে ছাদের একপাশে রাখা বেতের সোফাতে বসে পড়লো হেলান দিয়ে। আর আকাশের দিকে মুখ তুলে মনে মনে বলছে, আমার জীবনে তো হিটলার ব্যক্তির কোনো অস্তিত্বই ছিল না, তাহলে কেন উনি আমার সামনে এলো? এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছে? উনি যদি অন্য কাউকেই ভালোবাসে, তাহলে আমায় কেন ওনার প্রতি দুর্বল বানিয়েছে? আমি এখন কি করব? আমি কি কখনো কারো প্রিয় হতে পারবো না? বেশ খানিকটা সময় তে নিস্তব্ধ হয়ে বসে রইল। মনের যত কষ্ট, ক্ষোভ, অপ্রাপ্তি যা ছিল সবই প্রকাশ করলো আপন মনে। ঘন্টাখানেক বসার পর সোফা থেকে উঠে হাঁটতে শুরু করলো। অন্যদিকে জঙ্কুক এখনো চেয়ারে হেলান দিয়ে বসে আছে। 11টার দিকে জিন কল করে ছেলেকে বলল, তুই কি বাসায় আসবি না? আসবে একটু পর। কেন? তোরা ভাই ভাই মিলে কি শুরু করলি? তুই বাহিরে বাহিরে থাকিস, শুধু নির্বাচনের বাজালে 12টার আগে বাসায় ফিরতে পারে না। এদিকে তোর বোনের 1-2 দিন পর পর কি জানি হয় কে জানে, খায় না কিছু। তোরা যদি রাতে নাই খাবি তাহলে বলে রাখতে পারিস না, আমরাও তোদের জন্য আর রান্না করবো না। তে খায়নি? না। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি আসছি।